বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও ধরলা সহ উত্তরাঞ্চলে কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। এই অবস্থায় তিস্তা ব্যারাজের অন্তত ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এখনও বন্যা পরিস্থিতি তৈরি না হলেও নদী পাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের বৃষ্টিতে তিস্তার পানি বেড়েছে, তলিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল, ডুবছে কৃষকের ক্ষেত ও খামার। বন্যার আতঙ্কে অসহায় পরিবারগুলো অন্যত্র সরে যাচ্ছে জিনিসপত্র নিয়ে। মানুষের জমিতে বসবাস করতেছি, আজকে 3 দিন ধরে আমার পানি পানি তো কম কম আসলে এখানে পানি বেশি হয়ে গেল, আরও পানি উঠবে। পানি যদি ওঠে তাহলে বাড়িঘর পানি উঠবে। তিস্তা খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় প্রতি বর্ষায় লোকালয় প্লাবিত হচ্ছে। এজন্য স্থায়ী সমাধান চান তিস্তাপাড়ের মানুষ। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সহ বন্যা মোকাবেলায় প্রস্তুতি রয়েছে। এই পানির এই উঠানামার কারণে আমাদের তিস্তা নদীর বেশ কিছু পয়েন্টে ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আমাদের চিনাতলি, পাগলারহাট, রাজপুর, তাজপুর, এছাড়াও আমাদের আপ স্ট্রিমে উত্তর ধবনী, মধ্য ধবনী, ভোটমারি, এসব ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখছি। নীলফামারীতেও তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপরে এবং নিচে উঠানামা করছে। এ অবস্থায় পার উপচে পানি ঢুকছে চর ও নিম্নাঞ্চলে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তারা পরিস্থিতি নজরে রাখছেন। একই সঙ্গে নদী তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ প্রতিটি নদ নদীর পানি বেড়েছে, তবে তা এখনও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে জেলার অন্তত 400 চর ও দ্বীপ চরের কমপক্ষে 5 থেকে 6 লাখ মানুষ আতঙ্কে রয়েছে। পানি এখনও যথেষ্ট বিপদসীমার অনেক নিচে আছে এবং আগামী 15 দিন 20 দিনের ভিতরে আসলে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চাগুলো নিয়ে বন্যা আসলে তো যাবো কই, রাস্তা ছাড়া তো আমাদের আর উপায় নাই। নদ নদীর পানি বাড়লেও এখনও বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে এসব জেলার পানি উন্নয়ন বোর্ড। পিন্টু হাজং, ৭১। বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, জেলায় বন্যার আশঙ্কা রয়েছে কিনা, কি বলছে পানি উন্নয়ন বোর্ড? তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা? লালমনিরহাটের যদি তিস্তা চিত্রের কথা বলি মুন্নি, যে লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ পয়েন্টে গতকালকে সন্ধ্যার দিকে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তিস্তার পানি। পরবর্তীতে আবার আজকে সকাল 6টায় আমরা 12 ঘন্টার ব্যবধানে দেখেছি যে 11 সেন্টিমিটার আবার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি হচ্ছে ফ্লাশ পানি আসবে এবং চলে যাবে। তবে নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে তিস্তা পাড়ের কয়েকটি চরে অঞ্চলে বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। ভুট্টা এবং তাদের যে বাদাম এবং অনেকে ধান পর্যন্ত, তাদের যে পাকা ধান তিস্তার পানিতে তলিয়ে গেছে। তবে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট এখনো খোলা রয়েছে। যেহেতু ভারত থেকে ধীরে ধীরে পানি প্রবেশ করছে, এর কারণে ব্যারেজের ক্ষতির সম্মুখীন যেন না হয় সেই জন্য 44টি তাদের যে জলকপাট খুলে দিয়েছে। তবে লালমনিরহাটে তিস্তা পারে কয়েকটি অঞ্চল গিয়েছি, যে তাদের যে এই অঞ্চলের লোকের যে একটি দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ার কারণে তাদের যে প্রতি বছরের এই বন্যার্ত পরিবারগুলো, তাদের তিস্তা পাড়ের পরিবারগুলো, তারাই প্রতি বছরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ড যে আমাদের জানিয়েছেন যে তিস্তার যে মেগা প্রকল্পর কাজ হয়তো দ্রুত শুরু হবে। তবে এমনি যে সমস্ত স্থানে ভাঙন রয়েছে, পানি উন্নয়ন বোর্ড থেকে সেখানে ভাঙন মোকাবেলায় জিও ব্যাগ দিয়ে তারা সেখানে মেরামত চালাচ্ছে। এবং তো এই পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে যেহেতু উজানের পানি যেহেতু তিস্তা দিয়ে প্রবেশ করে, তবে উজানের পানি ভারত যদি গজলডোবা থেকে পানি ছেড়ে না দেয়, তাহলে তিস্তার পানি হয়তোবা যে বিপদ সীমার আরো নিচে থাকবে। তবে মুন্নি, তিস্তা পাড়ের লোকের একটি দাবি, মিলন পাটোয়ারি, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এই বিষয়ে সব শেষ খবরাখবর নিয়ে মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন।
এদিকে নীলফামারীতেও তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ওপরে নিচে ওঠানামা করছে। সেখানকার সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, নদী তীরবর্তী কোনো এলাকায় বা পানি ঢুকেছে কিনা, কি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড? মনি, প্রথমে জানিয়ে রাখি যে তিস্তার পানি আপনি জানেন যে গতকাল আহ, সন্ধ্যা 6টায় যে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, পরবর্তীতে সেটি নামতে নামতে এখন 11 সেন্টিমিটার, আজকে সকাল 6টায় থেকে 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেহেতু তিস্তা খরস্রোতা নদী, সেই যে পানি আসছে উজান থেকে, যে ধেয়ে আসা যে ঢল, সেই ঢল এসে কিন্তু আপনার ভাটিতে প্রবেশ করছে, যেটি হচ্ছে লালমনিরহাট হয়ে কুড়িগ্রাম দিয়ে সেটি চলে যাচ্ছে। যার কারণে কিন্তু আপনার যে নীলফামারীর অংশে যে যে বন্যা সৃষ্টি হওয়ার যে শঙ্কা, সেটি কিন্তু নেই এখন পর্যন্ত। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে যেটি আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে যেহেতু উজানে এই মুহূর্তে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু আপনার নদীর পানি কিন্তু এই মুহূর্তে যে স্বাভাবিকতা সেটি রয়েছে। যেহেতু বর্ষা মৌসুমে কিন্তু আপনার সবসময় তিস্তা ব্যারেজের যে জলকপাট গুলো রয়েছে, সেগুলি কিন্তু সবসময় খোলা রাখা হয়। কারণ হচ্ছে যে যে কোনো মুহূর্তে উজান থেকে ঢল আসতে পারে, যাতে ব্যারেজ সবসময় আপনার নিরাপদে থাকে এবং পানিটা যাতে দ্রুত সময়ের মধ্যে ভাটিতে প্রবেশ করানো যায়, সেই ব্যবস্থাটুকু কিন্তু আপনার আমাদের তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ তারা কিন্তু সবসময় প্রস্তুত থাকে। এদিকে আমরা যে বন্যার যদি বিষয়ে আপনি যেটি বলা শঙ্কা করা হচ্ছে, সেটি কিন্তু এই মুহূর্তে নীলফামারী জেলায় নেই, এবং যে আশপাশে যে নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হওয়ার কথা, সেই অবস্থা কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠেনি। কারণ হচ্ছে যে যে জায়গাগুলোতে দিয়ে পানি প্রবেশ করবে, যে নিম্নাঞ্চলগুলো তিস্তা তীরবর্তী, সেই অঞ্চলগুলো এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, যেটি আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। এবং সেই জায়গা থেকে আমরা যতটুকু জানাচ্ছেন যে এখন পর্যন্ত তিস্তার যে অবস্থা, সেটি কিন্তু আপনার স্বাভাবিক রয়েছে। মুন্নি, অসংখ্য ধন্যবাদ বিজয় চক্রবর্তী কাজল। সঙ্গেই থাকবেন নীলফামারী থেকে বিজয় চক্রবর্তী কাজল যুক্ত ছিলেন। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিরাজগঞ্জের সব পয়েন্টে যমুনার পানি বেড়েছে। এতেই সদর ও চৌহালি উপজেলার বিভিন্ন চরে শুরু হয়েছে ভাঙন। বাহুকা এলাকায় বিলীন হয়ে গেছে তীররক্ষা বাঁধের 30 মিটার অংশ। এতে হুমকিতে পড়েছে নদী পাড়ের বেশ কয়েকটি গ্রাম। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে রয়েছে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। হঠাৎ করেই ভয়াল রূপে যমুনা নদী। 1 সপ্তাহ ধরে সিরাজগঞ্জে নদীর সব পয়েন্টেই পানি বেড়েছে, আর এতেই শুরু হয়েছে ভাঙন। প্রতিদিনই বিলীন হচ্ছে বিভিন্ন এলাকা। সিরাজগঞ্জ সদর ও চৌহালি উপজেলার নদী তীর ও চর এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। এরই মধ্যে রবিবার বিকেলে বাহুকা এলাকায় তীর রক্ষা বাঁধের 30 মিটার হঠাৎই পানিতে চলে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাহুকা, ইটালি, গজারিয়া, ভেওয়ামারা সহ আশেপাশের এলাকায়। গ্রামবাসী বলছেন, ভাঙন বন্ধ না হলে ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। জমি যাও ওদের একবারই ভাঙছে, আর তোর ভাঙি না। আমি গ্রাম তো মনে হয় যে আর কিছুদিন ভাঙলে তো গ্রাম চলে গেলাম গিয়া। এখন আমার একটু রক্ষা করে তো সরকার একটু রক্ষা করে তো আমার একটু ভালো। তো অনেক জায়গা ভেঙে ফিরে গেছে, এখন আমরা অনেক আগের থেকে ভেঙে ফিরা অনেক জমি ভেঙে গেছে আঙ্গুরে। ভয় লাগে যে নদী খালি ভেঙেই যেতে একটু থাই বাঁধের দরকার। তাই সরকার যদি একটু থাই বাঁধ করে তাহলে আর আমাদের সুবিধা হবো। ভাঙনের খবর পাওয়ার পরই পানি উন্নয়ন বোর্ডকে জানায় প্রশাসন। এরপরই জিও টিউব ও জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। এখন তীররক্ষা বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। যেভাবে ওনারা কাজ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে, এবং নদীর হাত থেকে আমার বাহুকা ইউনিয়নবাসী তদ্রূপ আমার রতনগঞ্জ ইউনিয়নবাসী রক্ষা পাবে বলে আমি আশা করি। আগামী 10 দিনের মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনা নাই। পানি বৃদ্ধি পায় হয়তো ডেঞ্জারের 1 মিটার কিংবা ডেঞ্জারের কাছাকাছি যাবে। আর পরবর্তীতে সাধারণত লং টার্ম বন্যার পূর্বাবস্থা আমরা এখনো পাইনি এভাবে। যমুনার ভাঙন রোধে একটি স্থায়ী বাঁধের দাবি জানিয়েছেন এলাকার হাজারো মানুষ। বনশ্রী হালদার, 71। সিরাজগঞ্জের যমুনা নদীর বাঁধ ভাঙন নিয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।
রাজু, ভাঙন নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? হ্যাঁ মুন্নি, যমুনার ভাঙন কিন্তু তীব্রতার আগর ধারণ করেছে। গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জ যমুনা নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ সড়ক হাট পয়েন্টে 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 208 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার কাজীপুরের মেঘাঘাট পয়েন্টে 23 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 258 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু সিরাজগঞ্জের যে চর অঞ্চল, নিম্ন অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু পানি উঠেছে। একই সঙ্গে গত শনিবার কিন্তু হঠাৎ করেই এই সদর উপজেলার বাহুকার যে তীররক্ষা বাঁধ রয়েছে সেটা কিন্তু ধসে যায়, প্রায় 30 মিটার নদী বিলীন হয়েছে। এতে কিন্তু এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে বাহুকা আর চর বাহুকা, ভেওয়ামারা, গজারিয়া এসব বিভিন্ন এলাকার মানুষ কিন্তু আতঙ্কে বিরাজ করছে। তারা কিন্তু দীর্ঘদিনের যে দাবি একটি স্থায়ী বাঁধ, সেই বাঁধটা নির্মাণ না হওয়ার পরে কিন্তু নদীপাড়ের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু চরম ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বসতভিটা ঝুঁকির মধ্যে রয়েছে। তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাছে দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছে যে একটি নদীতে রক্ষা বাঁধ, মানে স্থায়ী বাঁধ যেটা বলে, সেইটা নির্মাণ হলে কিন্তু তারা একটু ঝুঁকির থেকে মুক্ত হয়। তাদের দীর্ঘদিনের দাবি, এই দাবি কিন্তু এখন পর্যন্ত বিগত সরকারের নজরেও আসেনি। বর্তমান যে সরকার রয়েছে তাদের কাছে একটা দাবি যে নদী পাড়ের মানুষের যে কান্না, হাহাকার, সেই হাহাকারটা যেন তারা দূর করতে পারে, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করেছে। সেরকম পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই নদী ভাঙনের রক্ষার্থে জিও ব্যাগ সহ তারা নানান তৎপরতা চালালেও কিন্তু সেই নদী তীর রক্ষা, ডান তীর রক্ষা যে বাঁধ রয়েছে সেটা কিন্তু তারা ওই বাঁধের উপরে কিন্তু তারা আস্থা রাখতে পারছেন না। তারা দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তা না হলে কিন্তু এই যমুনার যে করাল ঘাস, দিন দিন যে পানি বৃদ্ধি, এই অঞ্চলের মানুষের যে দুঃখ, সেই দুঃখ কিন্তু রয়েই যাচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে। রাজু, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। সিরাজগঞ্জে যমুনা নদীর বাঁধ ভাঙন নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন ইউসুফদিয়ান রাজু। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশৃঙ্খলা প্রতিরোধে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়। চট্টগ্রামের কর্মসূচিতে যোগ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী জানান, কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে মঙ্গলবার সকাল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় সহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দেন। তারা জানান, নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে আছেন। বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে, অশান্তি সৃষ্টি না করতে পারে, এই জন্য আমরা দেশকে একটি বিশৃঙ্খলা থেকে রক্ষার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। মানুষের সুন্দর বাসস্থান চাই, সুন্দর রাজনীতি চাই, সুন্দর আমরা ভাবে বসবাস করতে চাই। এটা হলো আমাদের আশা। সব থেকে আমরা এই কর্মসূচি পালন করছি যাতে করে বাংলাদেশে কেউ আর নিষিদ্ধ কোনো সংগঠন জনমনে কোনো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগরে জিসি এলাকায় বিএনপির প্রতিবাদ সভায় যোগ দেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের সাজা নিশ্চিত করতে হবে। এর আগে এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, প্রিয় বন্ধুগণ। এদিকে রাজবাড়ী ও মানিকগঞ্জ যুবদল এবং বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। যশোরের লালদিঘির পাড়ে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এখানেও বক্তারা ঘোষণা দেন, আগামী 30শে জুন পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর ও মেহেরপুরে পৃথক কর্মসূচিতে সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতাকর্মীরা। অবশ্যই আপনারা বলবেন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবারে প্রশাসন সম্পূর্ণভাবে স্বাধীন। সিরাজগঞ্জে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে নেতারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে। শাকিলা শম্পা, ৭১। শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিজিবির টহল চলছে। শেরপুর সদর উপজেলা ও নকলা উপজেলায় মোট 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বাকি 3টি উপজেলা শ্রীবর্দী, ছিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত এলাকা হওয়ায় বিভিন্ন বিওপিতে বিজিবির দল প্রস্তুত আছে। যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে বিজিবি সদস্যরা কাজ করবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এদিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে 5টি উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী 30 জুন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। এছাড়া হাসপাতালটিতে নতুন করে হাম উপসর্গে 24 জন রোগী ভর্তি হয়েছে, আর এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে 99 জন। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র অধ্যাপক ডাক্তার গোলাম মাওলা জানান, গত 24 ঘন্টায় হাম উপসর্গে কিশোরগঞ্জের নিকলি উপজেলার 4 মাস বয়সী এক শিশু মারা গেছে। শিশুটি গত 22 জুন হাসপাতালে ভর্তি হয়েছিল। ময়মনসিংহের হাম পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে বাবুল হোসেন যুক্ত হচ্ছেন। বাবুল, হামে মৃত্যুর হার কমছে না কেন এবং কি বলছেন চিকিৎসকরা? রোগীদের চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? তিনটি কারণের কথা বলা হচ্ছে যে হামের মৃত্যুর কারণ হিসেবে এবং সংক্রমণ বা প্রকোপের বৃদ্ধির কারণে। সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে গত 1.5 বছর শিশুদের ভিটামিন A+ ক্যাপসুল যেটি বিতরণ সেটি বন্ধ ছিল, সেটি খাওয়ানো যায়নি। আর যেটি বলছেন যে মারাত্মক অপুষ্টির শিকার হয়েছে এই সময়টিতে, তো এটি একটি বড় কারণ হিসেবে তারা দেখছেন স্বাস্থ্য বিভাগ। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার গোলাম মোল্লা জানিয়েছেন, যারা প্রত্যন্ত এলাকা থেকে হাসপাতালে আক্রান্তদের নিয়ে আসছে তারা দেরি করে ফেলছেন। এই দেরির কারণে তারা সব শেষে যে চিকিৎসা যেটি ম্যানেজ করা সেটি আসলে অনেকটাই দূর হয়ে পড়ছে, যে কারণে কোনোভাবেই তারা সেই শিশুকে আসলে অনেক সুস্থ করে তুলতে পারছেন না। আর রোগীর যারা স্বজন তারা বলছেন যে টিকা নিয়ে একটি অব্যবস্থাপনার অভিযোগ করেছেন, যে অনেকে জানতেই পারেননি কবে কখন কোথায় টিকা দেওয়া হয়েছে, এবং অনেকে টিকাদান কেন্দ্র থেকে ফিরে এসেছেন বলছে যে তার বয়স হয়নি। অনেক অভিযোগ করেছেন অনেকে যে তার শিশু বয়স 6 বছর ছিল, তারপরেও তাকে টিকা দেওয়া হয়নি। তো এটি একটি কারণ হিসেবে বলছেন। আর অনেকে বলছেন যে হাসপাতালে যে হাম আইসোলেশন ওয়ার্ডের নোংরা পরিবেশ, আমরা নিজেও দেখেছি যে বাথরুম গুলো ব্যবহারের একেবারেই অনুপযোগী, নোংরা ময়লা আবর্জনা সেটি পড়ে রয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে এবং নিয়মিতভাবে সেটি পরিষ্কার করা হচ্ছে না। যদিও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন জানিয়েছেন যে সেটি তারা দেখভাল করছেন এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য তারা মেডিকেল টিম গঠনের পাশাপাশি হাসপাতালের যে একটি শিশুদের জন্য আইসিইউ রয়েছে সেটি চালু করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। তবে সব মিলিয়ে যেহেতু এখানে 68 শয্যা রয়েছে এবং প্রতিদিনই প্রায় শতাধিক রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন শিশুদের পাশাপাশি, এখন আমরা বয়স্কদেরও ভিড় জমাতে দেখছি। যে এই যে একটি অব্যবস্থাপনা, রোগীদের মেঝেতে তাদের ভাগাভাগি করে চিকিৎসা নিতে হচ্ছে, এইটি একটি কারণ। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ময়মনসিংহের হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে বাবুল হোসেন যুক্ত ছিলেন। নথিপত্রে আসামি এখনও কারাগারে, অথচ বাস্তবে তিনি ঘুরে বেড়াচ্ছেন বাইরে। এমন ঘটনা ঘটেছে সাতক্ষীরায়। জজ আদালতে 1 বছর সাজাপ্রাপ্ত আসামি কোনো জামিন না নিয়েই অনায়াসে বেরিয়ে গেছেন কারাগার থেকে। এরপর আলাদা একটি মামলায় পুলিশের হাতে আটকের পর সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। জামিন ছাড়া আসামি কিভাবে কারাগার থেকে বের হলেন সেই প্রশ্নের উত্তর খুঁজেছে ৭১ টেলিভিশন। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। 2025 সালের 28 জুলাই এনআই অ্যাক্টের একটি মামলায় আসামি আব্দুল মাজেদকে 1 বছরের কারাদণ্ড দেয় সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত। সেই অনুযায়ী 28 নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নথিপত্র ও হিসাব অনুযায়ী আসামি আব্দুল মাজেদ এখন কারাগারে থাকার কথা, অথচ পুলিশের হাতে নতুন করে গ্রেপ্তারের পর জানা গেল আসামি বাইরেই ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিকে জামিন ছাড়াই বাইরে দেখে হতবাক মামলার বাদী সহ আইনজীবীরা। বিজ্ঞ আদালত
আসামিকে পলাতক দেখিয়ে 1 বছর কারাদণ্ড এবং চেকে আর্জিবর্ণিত 11 লক্ষ টাকা জরিমানা করে। জামিন তো নেয়নি অলরেডি, এটা সম্পূর্ণ আদালত কারচুপি করে এই আসামিকে বেরোতে সহায়তা করেছে পরিকল্পিতভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে। এই 1 বছরের স্থলে 1 মাস লিখে তাকে কারাগারে প্রেরণ করেছে। এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক। গত সোমবার ভিন্ন ভিন্ন ঘটনায় সাতক্ষীরার তালা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় কয়েকজন। এর মধ্যে একজন আব্দুল মাজেদ। পুলিশের দাবি নন জিআর গ্রেপ্তারি পরোয়ানায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে জামিন ছাড়া আসামি কিভাবে কারাগারের বাইরে ছিলেন সে বিষয়ে কথা বলতে রাজি হয়নি কারা কর্তৃপক্ষ। গ্রেপ্তার করার পরবর্তীতে আমরা যথারীতিতে 16 তারিখে আমরা সকালে কোর্টে তাকে প্রেরণ করি এবং পরবর্তীতে 17 তারিখে আমাদের কাছে আরও একটা গ্রেপ্তারি ওয়ারেন্ট, সাজা গ্রেপ্তারি ওয়ারেন্ট আমাদের কাছে আসে এবং আমরা পরবর্তীতে প্রাপ্ত হয়ে আমরা ওই ওয়ারেন্টগুলো আবার পুনরায় তাকে আমরা শোনাজ দেখাই। অন্যদিকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি 2 নম্বর যুগ্ম দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম। আর আদালতের প্রশাসনিক কর্মকর্তা বলছেন এটা এক ধরনের ভুল ছিল যা সংশোধন করে পাঠানো হয়েছে। মানে আপনি কথা বলতে চাচ্ছেন না আমাদের সাথে, এটাই বলতে চাচ্ছেন যে আপনার অত ওই যে বলতে যাচ্ছেন না। এটা হয়েছে ক্লারিক্যাল মিস্টেক হয়েছে, ক্লারিক্যাল মিস্টেক হয়েছে 1 বছর 1 মাস লিখে ফেলেছে। এখন সেটা আবার সংশোধন করে পাঠানো হয়ে গেছে তত সম্ভব জানিয়ে। সেটা আপনি কনফার্ম হতে গেলে সংশ্লিষ্ট কোর্টে আপনাকে বিচারকের নোটিশ দিতে হবে। মামলার আইনজীবীদের অভিযোগ 1 বছরের সাজার জায়গায় ইচ্ছে করেই 1 মাস সাজা লিখে আদালতের আদেশ পাঠানো হয়েছিল কারাগারে। সেই অনুযায়ী সাজা ভোগ করেছে আব্দুল মাজেদ। বিচার ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন আইনজীবীরা। মনিরা কাজুরি, 71। টাঙ্গাইলের নাগপুরে একটি স্কুলের টিউবওয়েলের বিষাক্ত পানি পান করে অন্তত 40 জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এর মধ্যে 23 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকালে শিক্ষার্থীরা সবাই স্কুলে টিউবওয়েলের পানি পান করে। এক পর্যায়ে কয়েকজন বমি করতে শুরু করে। এরপর একে একে অন্যান্যরা অসুস্থ হয়ে পড়লে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে মোড়ানো দুর্গন্ধযুক্ত কীটনাশক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পানিতে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 9টার দিকে খাইছিলাম 3 গ্লাস পানি। তারপরে ক্লাসে যাওয়ার পর সারাইছিল। তারপরে মানে পেট ব্যথা করে আর গলা ব্যথা করে। তারপরে আমাকে হসপিটালে আনে। আমরা কলের পানি খাওয়ার পরে আমাদের অজ্ঞান হয়েছে। আমরা তারপর কইতে পারবো না কি হয়েছে। গলা ব্যথা, পেট ব্যথা, তারপরে ওই জায়গায় অসুস্থ লাগছে। পরে বাড়িতে গেছি, বেশি হয়েছে। তারা এখানে ভর্তি হয়েছে বিষক্রিয়া আক্রান্ত হয়ে। এর মধ্যে 2 জনের অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। তাকে আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এই 2 জনকে রেফার করেছি। আর বাকি সবার চিকিৎসা চলমান। বগুড়ার আদমদিঘি থেকে অপহৃত এক পুলিশ কনস্টেবলের মেয়েকে জয়পুরহাটের 5 বিবি থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে 16 বছর বয়সী ওই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান। তিনি জানান, গত 1 মে আদমদিঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রানা মাসুদের মেয়েকে প্রেমের সম্পর্ক করে অপহরণ করে শহীদ হোসেন নামের এক যুবক। এ ঘটনায় শহীদ, তার বাবা মা এবং ভগ্নিপতি সেনা সদস্য রেজাউল করিম সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করে মেয়েটির পরিবার। পরবর্তীতে মামলার তদন্ত ভার ডিবি পুলিশকে দেওয়া হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এই মামলার রেকর্ডের সূত্র ধরে আমরা তাকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। এমনকি আমরা বান্দরবান পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলাম, কিন্তু সেখানে না থাকায় আরও তথ্য মতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। শেষ পর্যন্ত আমরা গত 22 তারিখ 22/6/2026 জয়পুরহাট জেলার 5 বিবি থানা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হই। হবিগঞ্জের মাধবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে ছাদ ধসে দপ্তরি আহত হওয়ার ঘটনায় জেলার সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
গত শনিবার উপজেলার আন্দিউরা ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের ছাদের একটি অংশ ধসে পড়ে আহত হন দপ্তরি প্রকাশ দাস। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুহি দাস নিজে থেকেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপুর আদালতে একটি আবেদন করেন। এ প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঝুঁকিপূর্ণ সব বিদ্যালয়ের পূর্ণাঙ্গ তালিকা করে 7 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসে পড়ার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়েও লিখিত প্রতিবেদন চাওয়া হয়েছে। স্যাটিসফাইড হয়ে 2টি আদেশই দিয়েছেন এবং বলেছেন যে আগামী 7 কার্য দিবসের মধ্যে জেলা শিক্ষা অফিসার হবিগঞ্জ জেলায় কতগুলো পুরাতন জরাজীর্ণ ভবন আছে সেই বিষয়ে অবস্থা, সংখ্যা এবং এই বিষয়ের কি পদক্ষেপ সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য এবং পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার, জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে এই ভবনে হরিশ্যামার যে স্কুল ভবন সেই ভবনের কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিষয়ে 7 দিনের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য এটাই বিজ্ঞত আদেশ প্রদান করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রতিষ্ঠানের নামে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সময় অন্তত 5 জন আহত হয়েছেন। মঙ্গলবার রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন আবাসন কোম্পানি মেগা টাউনের পক্ষের লোকজন কৃষকদের জমিতে জোর করে সাইনবোর্ড টানিয়ে দখল করে আসছিল। এবার ওই কোম্পানির কিছু লোক পলখান এলাকার নিঝুমপল্লী পার্ক অ্যান্ড রিসোর্ট সহ কিছু জমি দখল করতে সাইনবোর্ড ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গিয়ে অন্তত 5 জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সাথে জড়িত মোফাজ্জল নামে একজনকে আটক করে। কুষ্টিয়া পৌর শহরের ঘনবসতি এলাকায় অস্থায়ী খোলা ডাম্পিং করে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে পৌরবাসী। দ্রুতই বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের কথা জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়া পৌরসভায় নেই কোনো স্থায়ী ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। ঘনবসতি এলাকায় অস্থায়ী ডাম্পিং করে সেখানেই ফেলা হচ্ছে বাসাবাড়ির ময়লা আবর্জনা। এই কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পৌরবাসীর অভিযোগ, ময়লার দুর্গন্ধে তারা এমনিতেই অতিষ্ঠ, তার উপর বেড়েছে মশামাছির উপদ্রব, ছড়াচ্ছে নানা রোগবালাই। দ্রুত সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা করে ডাম্পিং স্থানটি সরানোর দাবি সবার। ফেলতেছে পৌরসভার জায়গার উপরে, কিন্তু একদম রাস্তা সংলগ্ন জায়গা, সেখানে ফেললে পারে সেই আবর্জনাগুলো আবার কিন্তু রাস্তার ভিতরেই বিভিন্ন রকম দেখা যায় কুকুর যাচ্ছে, ওখানে সন্ধ্যার পরে শিয়াল টিয়াল যায়, তারা যে ওইগুলো আশ্রয় টাশ্রয় দেখা যায় রাস্তার উপরেই পড়ে থাকতেছে। আর এর আগে এত দুর্গন্ধ সৃষ্টি করছে যে একবেলা এখানে যদি কেউ এসে থাকে আমার মনে হয় সে বুঝতে পারবে যে কি একটা দুঃসহ জীবনযাপন করছে এখানকার মানুষ। জনবসতি এলাকাতে ময়লা যদি উচ্ছিষ্ট অংশ হিসেবে থেকে যায়, দিনের পর দিন থেকে যায়, তাহলে তো আমাদের সবারই বড় ধরনের রোগ এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয় আছে। এখান থেকে যদি এই নোংরা ওঠা নামানো না করতো, তাহলে সরাসরি দেখা যাচ্ছে যে মহল্লাতে যেখানে নোংরাগুলো করা হতো, গাড়িতে ওঠানো হতো, সেখান থেকে ডাইরেক্ট ভাগাড়ে নিয়ে যেত। এই ঈদের পর থেকে নোংরা ফেলাচ্ছে আবার নিয়ে যাচ্ছে, বেতাল দুর্গন্ধে পরিবেশ খুব দুর্গন্ধ। পৌর কর্তৃপক্ষ বলছে, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন এবং বিকল্প স্থানের ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। মব সৃষ্টি করে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সেকেন্ডারি স্টেশন আমাদেরকে উঠাই দিয়েছে। আমরা নির্বাচনের অপেক্ষা করছি, জনপ্রতিনিধিরা এসে তাদের ময়লা তারা ম্যানেজমেন্ট করে। আমরা তো চাকরি করতে আসছি, আমরা অত প্রভাব বিস্তার করতে পারি না এলাকায়। প্রায় 43 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া পৌরসভায় বসবাস করেন 2 লাখেরও বেশি মানুষ। শান্তা ইসলাম, 71। কুষ্টিয়া পৌর শহরে অস্থায়ী ডাম্পিং নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, পরিবেশ দূষণ থেকে বাঁচাতে ময়লার ভাগাড় নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ? আপনাকে বলে রাখি,
আসলে কুষ্টিয়া কিন্তু একটা পুরাতন কিন্তু ঐতিহ্যবাহী পৌরসভা। এর আয়তন প্রায় 43 বর্গ কিলোমিটার। এখানে জনসংখ্যার হারও অধিক, 2 লক্ষের বেশি মানুষ বসবাস করে। তবে আসলে পৌর কর্তৃপক্ষের যে উদাসীনতা, যেমন বলি রাস্তার যেখানে সেখানে যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ফেলে রাখে। আসলে একটু বৃষ্টি হলেই কিন্তু সেই ময়লা আবর্জনা থেকে মশামাছি রোগ বৃদ্ধি পেয়ে রোগ বালাই কিন্তু সৃষ্টি হয়। যেমন আপনাকে বলে রাখি, কুষ্টিয়ার যে শহরের যে মেইন রাস্তাগুলো, সেখানে কিন্তু আসলে ময়লাগুলো ফেলা হয়, কোনো ডাম্পিংয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নাই। আর যে ময়লাগুলো সময় মতো যে পরিষ্কার করবে সেরকম আসলে জনবল কুষ্টিয়া পৌরসভার নেই, এরকম একটি তথ্য আমাদেরকে পৌর কর্তৃপক্ষরা জানিয়েছেন। তবে আসলে পৌরবাসী বলছেন আসলে কুষ্টিয়াতে কুষ্টিয়া পৌরসভায় যে জনবল আছে সেগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগায়, কুষ্টিয়ায় কিন্তু আসলে এই সমস্যাটা সমাধান হয় খুব দ্রুত। কিন্তু পৌর কর্তৃপক্ষের আসলে উদাসীনতার কারণে কিন্তু আসলে এই পৌর যে ডাম্পিং সিস্টেম সেটি কিন্তু আসলে অকেজ হয়ে আছে। যেমন আপনাকে বলে রাখি, কুষ্টিয়া যে মেইন পয়েন্ট ঢোকার যে জায়গা পৌরসভা, সেইখানেই কিন্তু আসলে যন্ত্রভাবে ময়লা ফেলে রাখে। এটি কিন্তু আসলে অনেকেই দৃষ্টিকটুভাবে দেখছেন, পৌর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বারবার, তারা আসলে কর্ণপাত করে না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা গতকালকে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা যত দ্রুত পারি উন্নত ডাম্পিং সিস্টেম চালু করব এবং যাতে পৌরসভার কোনো স্থানেই আর ময়লায় যত্রতভাবে পড়ে থাকে সেই দিকে তারা দেখভাল করবেন, এরকমই তথ্য আমাদেরকে জানাচ্ছেন পৌর কর্তৃপক্ষ। মুন্নি। শাহিন আলী, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন কুষ্টিয়া পৌর শহরে অস্থায়ী ডাম্পিং নিয়ে কথা বলতে শাহিন আলী যুক্ত ছিলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাক্তার সামির হোসেন মিশুকে আটক করেছে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানে নাশকতা ও হামলার অভিযোগে বগুড়া সদর থানায় করা একটি মামলায় তাকে আটক করা হয়। মঙ্গলবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, রাতে শেরপুরের ধুনট মোড়ের হোটেল মকটেলে পরিচিত এক চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডাক্তার মিশু। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের আয়োজনে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় 5 শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার ব্র্যাক কার্যালয়ে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করেন গাক চক্ষু হাসপাতালের ডাক্তার রায়হানা রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এলাকা ব্যবস্থাপক তানফির সিদ্দিক, শাখা ব্যবস্থাপক শাহিনুর ইসলাম শাহিন, সেলিম আহমেদ, আবু বকর সিদ্দিক। ক্যাম্পে বিনামূল্যে চশমা, ঔষধ সহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। নারায়ণগঞ্জের 2,500 অভিযান চালিয়ে 370টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সারাদিন 2,500-এর মানেহর, বাগানবাড়ি, বড় ঝেনাইয়ের চর, উত্তরপাড়া এবং দুপথারা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তিতাস কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহযোগিতায় 5টি পয়েন্টে 370টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে জব্দ করা হয় পাইপ, রাইজার ও রেগুলেটর। এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অপরাধে সিয়াম নামে একজনকে 40,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংকটে পড়ে 4.5 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ MV বাংলার জয়যাত্রা। মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে রওনা করে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি সেখানে আটকে ছিল। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। 31 জন নাবিক নিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছেই আটকে ছিল বাংলার জয়যাত্রা। দীর্ঘ প্রায় 4.5 মাস পর মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, হরমুজ প্রণালী পার হয়ে জাহাজটি আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। এরপর জাহাজের গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং ডারবান বন্দর।
জাহাজের নাবিক সহ সবাই সুস্থ আছেন। আমাদের প্রথমে হয়তো ফুজারিতে পাঠাতে হবে, ফার্দার বাংকারিং এবং অন্যান্য প্রভিশনের পর তারপর হয়তো এটা ডেস্টিনেশন, এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আছে, যদি চার্টার যে ডেস্টিনেশন ফাইনাল করবে সেখানে আমার জাহাজ চলে যাবে। তিনি আরও জানান, হরমুজ পার হতে না পারলেও জাহাজটি অলস বসে থাকেনি। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে সিঙ্গাপুর ভিত্তিক চার্টার প্রতিষ্ঠানের 37,000 মেট্রিক টন সার বোঝাই করে। কার্গো লোড করে অন্য পথে চলাচল করে আয় করে 24 কোটি টাকা। কার্গো লোড করার কারণে আমরা এখনও অন হায়ারে আছি। আমরা প্রতিদিন $16,000 বা প্রায় 20 লাখ টাকা পার ডে আমাদের সাথে চুক্তি আছে, আয় করছি। সো মাছে আসছে প্রায় 6 কোটি টাকা। এই 4 মাসে যদি আমি রাফলি বলি প্রায় 24 কোটি টাকার মতো আমাদের আয় হয়েছে। এ নিয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, যুদ্ধের শুরুতে জাহাজটির কাছাকাছি ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল। ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে আক্রান্ত হওয়ার শঙ্কাও ছিল। যতটুকু সময় ছিলেন সারাক্ষণ ওনার টেনশনই ছিলেন যে কখন ওনাদের উপরে এসে পড়ে। মেন্টালি এবং ফিজিক্যালি ওনারা সবাই ওভার এক্সস্টেড, কারণ যেহেতু শিপ ইজ ফ্লোটিং এবং ওদের যাওয়ার কোনো জায়গা নেই। সো দে আর আন্ডার সিভিয়ার মেন্টাল টর্চার, এবং আমার মনে হয় যে দে অল নিড এ থরো মেডিকেল চেক আপ। 2018 সালে নির্মিত 38,894 টন ধারণ ক্ষমতা সম্পন্ন এমভি বাংলার জয়যাত্রায় কর্মরত সবাই বাংলাদেশি নাগরিক। পিন্টু হাজং, 71। গাইবান্ধার পলাশবাড়িতে নানা আয়োজনে 71 টেলিভিশনের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হলরুমে বর্ষপূর্তি পালনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। এ সময় অতিথিরা দেশের গণমাধ্যমে 71 টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ও জনস্বার্থে ভূমিকার প্রশংসা করেন, পাশাপাশি চ্যানেলটির সাফল্য কামনা করেন। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শেষ হয়। দীর্ঘ 32 বছর পর কুমিল্লা সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এসএসসি 94 ব্যাচ পুনর্মিলনীর আয়োজন করে। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় সহপাঠীরা প্যাকেট পাসিং খেলা, আড্ডা, একই ফ্রেমে ছবি তোলায় মেতে ওঠেন। এছাড়া একে অপরের সাথে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে পর্বে ছিল র্যাফেল ড্র, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 1994 সালে এসএসসি পাশের পর এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হলো। পিরোজপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60 জাতের দেশীয় ফল দিয়ে হয়ে গেল ফল উৎসব। অন্যদিকে নড়াইলে বেবি কেয়ার স্কুলে ফল উৎসবে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। মঙ্গলবার পিরোজপুরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজন করা হয় ফল উৎসবের। জেলা পরিষদের প্রশাসক ও কর্মকর্তারা সহ শিক্ষক অতিথিরা এতে অংশ নেন। উৎসবের এবারের প্রতিপাদ্য ছিল খেলে ফল বাড়ে বল। উৎসবে 60 জাতের দেশীয় ফল রাখা হয়। এ সময় বক্তারা বিদেশি ফলের থেকে দেশি ফলের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। দেশি ফল খাই, সুস্থ ও সুন্দর জীবন গড়ি, এই প্রতিপাদ্য নড়াইলে বেবি কেয়ার স্কুলে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রশাসক সহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা এতে উপস্থিত ছিলেন। মেলায় আম, কলা, লিচু, জাম, পেয়ারা, জামরুল সহ অর্ধশতাধিক দেশি ফলের প্রদর্শন করা হয়। দেশি ফল সম্পর্কে ধারণা এবং এর পুষ্টিগুণ জানাতে এই আয়োজন জানান আয়োজকরা। আয়োজনের শেষে সকল শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।